হুমায়ুন আহমেদের লেখা এবং হিম। আজকের প্রথম পার্টটি আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম। রাত 1টা। আমার জন্য এমন কোনো রাত না, বলা যেতে পারে রজনীর শুরু। দ্য নাইট হ্যাজ অনলি স্টার্টেড। কিন্তু ঢাকা শহরের মানুষগুলি আমার মতো না। রাত 1টা তাদের কাছে অনেক রাত। বেশিরভাগ মানুষই শুয়ে পড়েছে। যাদের সামনে এসএসসি পরীক্ষা, এইচএসসি বা এ জাতীয় পরীক্ষা, তারা বই সামনে নিয়ে ঝিমোচ্ছে। নববিবাহিতদের কথা আলাদা, তারা জেগে আছে। একে অন্যকে নানান ভঙ্গিমায় অভিভূত করার চেষ্টা করছে। আমি হাঁটছি, বলা যেতে পারে হন হন করে হাঁটছি। নিশিরাতে সবাই দ্রুত হাঁটে, শুধু পশুরা হাঁটে মনোহর পায়ে। তবে আমার হনহন করে হাঁটার পেছনে একটা কারণ আছে। প্রচণ্ড খিদে পেয়েছে। কিছু হোটেল রেস্টুরেন্ট এখনো খোলা। কড়কড়া ভাত, টক হয়ে যাওয়া বিরিয়ানি হয়তো বা পাওয়া যাবে, তবে খেতে হবে নগদ পয়সায়। নিশিরাতের খদ্দেরকে কোনো হোটেলওয়ালা বিনা পয়সায় খাওয়ায় না। আমার সমস্যা হচ্ছে, আমার গায়ে যে পাঞ্জাবি তাতে কোনো পকেট নেই। পকেট নেই বলেই মানিব্যাগও নেই। পকেটহীন এই পাঞ্জাবি আমাকে রূপা কিনে দিয়েছে। খুব বাহারি জিনিস, পিওর সিল্ক। খোলা গলা, গলার কাছে সূক্ষ্ম সুতার কাজ। সমস্যা একটাই, পকেট নেই। পাঞ্জাবির এই বিরাট ত্রুটির দিকে রূপার দৃষ্টি ফেরাতেই সে বলল, পকেটে তোমার দরকার কি? রূপবতী মেয়েদের সব যুক্তি আমার কাছে খুব কঠিন যুক্তি বলে মনে হয়। কাজেই আমিও বললাম, তাই তো, পকেটের দরকার কি? রূপা বলল, তুমি নিজেকে মহাপুরুষ টাইপের একজন ভাবো। মহাপুরুষদের পোশাক হবে বাহুল্য বর্জিত। পকেট বাহুল্য ছাড়া কিছু না। আমি আবারও রূপার যুক্তি মেনে নিয়ে হাসি মুখে নতুন পাঞ্জাবি পরে বের হয়েছি। তারপর থেকে না খেয়ে আছি। যখন পকেটে টাকা থাকে তখন নানান ধরনের বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়। তারা চা খাওয়াতে চায়, সিঙ্গারা খাওয়াতে চায়। আর যেহেতু পকেটই নেই, কাজেই এখন পর্যন্ত পরিচিত কারোর সঙ্গে দেখা হয়নি। আমার শেষ ভরসা বড় ফুপার বাসা। রাত 1:30টার দিকে কলিং বেল টিপে তাদের ঘুম ভাঙালে কি নাটক হবে তা আগেভাগে বলা মুশকিল। বড় ফুপা তার বাড়িতে আমার যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন। কাজে আমাকে দেখে তিনি খুব আনন্দিত হবেন এরকম মনে করার কোনো কারণ নেই। সম্ভাবনা 60% যে তিনি বাড়ির দরজা খুললেও গ্রিল খুলবেন না। গ্রিলের আড়াল থেকে হুঙ্কার দেবেন, গেট আউট, গেট আউট। 5 মিনিটের ভেতর ক্লিয়ার হও, 5 মিনিটের ভিতর ক্লিয়ার আউট হয়ে যাও, নয়তো বন্দুক বের করব। বন্দুক বের করা তার কথার কথা নয়। ঢাকার অ্যাডিশনাল আইজি তার বন্ধু মানুষ। তাকে দিয়ে তিনি সম্পত্তি বন্দুকের একটা লাইসেন্স করিয়েছেন এবং 18,000 টাকা দিয়ে 22 বোরের রাইফেল কিনেছেন। সেই রাইফেল তার এখনো ব্যবহার করার সুযোগ হয়নি। তিনি সুযোগের অপেক্ষায় আছেন। বাকি থাকেন
সুরমা ফুপু। সূর্যের চেয়ে বালি গরমের মতো বড় ফুপুর চেয়ে তিনি বেশি গরম। ঢাকার অ্যাডিশনাল আইজির সঙ্গে তার বন্ধুত্ব থাকলেও তিনি একটা মেশিন গানের লাইসেন্স নিয়ে ফেলতেন। তবে ভরসার কথা, আজ বৃহস্পতিবারে বড় ফুপা খানিক মদ পান করেন, খুব আগ্রহ নিয়ে করেন, কিন্তু তার পাকস্থলী ইসলামী ভাবাপন্ন বলে মদ সহ্য করে না। কিছুক্ষণ পর পর তার বমি হতে থাকে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে তিনি বলেন, আই অ্যাম আ ডেড ম্যান। ফুপু তাকে নিয়ে প্রায় সারা রাতই ব্যস্ত থাকেন। এই অবস্থায় কলিং বেলের শব্দ শুনলে তারা কেউ দরজা খুলতে আসবেন না। আসবে বাদল, এবং সে একবার দরজা খুলে আমাকে ঢুকিয়ে ফেললে আর কোনো সমস্যা হবার কথা না। বড় ফুপার বাড়ির কাছাকাছি এসে টহল পুলিশের মুখোমুখি হয়ে গেলাম। তারা দলে 4 জন। আগে দুজন করে টহলে বের হতো, ইদানিং বোধ হয় 2 জন করে বের হতে সাহস পাচ্ছে না, 4 জন করে বের হচ্ছে। আমাকে দেখেই তারা থমকে দাঁড়ালো এবং এমন ভঙ্গি করলো যেন পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনালকে পাওয়া গেছে। দলের একজন চেঁচিয়ে বলল, কে যায়, পরিচয়? আমি দাঁড়িয়ে পড়লাম এবং অত্যন্ত বিনয়িত ভঙ্গিতে বললাম, আমি হিমু। আপনারা কেমন আছেন? ভালো। পুলিশের পুরো দলটাই হকচকিয়ে গেল। খাকি পোশাক পরা মানুষদের সমস্যা হচ্ছে, কুশল জিজ্ঞেস করলে এরা ভড়কে যায়। যে কোনো ভড়কে যাওয়া প্রাণীর চেষ্টা থাকে অন্যকে ভড়কে দেয়ার। কাজেই পুলিশদের একজন আমার দিকে রাইফেল বাগিয়ে ধরে কর্কশ গলায় বলল, পকেটে কি? আমি আগের চেয়েও বিনয়ী গলায় বললাম, আমার পকেটে নেই। ফাজলামি করছিস হারামজাদা, থাপড়া দিয়ে দাঁত ফেলে দেব। দাঁত ফেলতে চান ফেলবেন, পুলিশ এবং ডেন্টিস্ট এরা দাঁত ফেলবে, তা তো কে ফেলবে? তবে দাঁত ফেলার আগে দয়া করে একটু পরীক্ষা করে দেখুন সত্যি পকেট নেই। একজন পরীক্ষা করার জন্য এগিয়ে এলো। সারা শরীর হাতাপিতা করে বিস্ময়ের সঙ্গে সঙ্গীদের একজনকে বলল, ওস্তাদ, আসলেই পকেট নাই। যাকে ওস্তাদ বলা হয়েছে সে সম্ভবত দলের প্রধান, এক সবচেয়ে জ্ঞানী। সে বলল, মেয়ে ছেলের পাঞ্জাবি। এই হারামজাদা মেয়ে ছেলের পাঞ্জাবি পরে চলে এসেছে। মেয়ে ছেলের পাঞ্জাবির পকেট থাকে না। এই চল, থানায় চল। আমি তৎক্ষণাৎ বললাম, জি চলুন। আপনারা কোনো থানার আন্ডারে? রমনা থানা? পুলিশের দলটা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। থানায় যাবার ব্যাপারে আমার মতো আগ্রহী কোনো আসামি তারা বোধহয় খুব বেশি পায় না। কি নাম বললি? হিমু। যাস কই? ভাত খেতে যাই। রাত 1:30টায় ভাত খেতে যাস? ভাত সব সময় খাওয়া যায়। ওস্তাদ, যাকে বলা হচ্ছে সেই ওস্তাদ এগিয়ে আসছে। পেছন থেকে একজন বলল, ওস্তাদ বাদ দেন, ড্রাগ বা খায় আর কি। 2টা থাপ্পড় দিয়ে চলে আসেন। ওস্তাদেরও মনে হয় সেই রকমই ইচ্ছা। বলে কিক মারার আনন্দ এবং গালে থাপ্পড়া মারার আনন্দ প্রায় কাছাকাছি। টহল পুলিশের ওস্তাদ এই আনন্দ থেকে বঞ্চিত হবে কেন?
জোরালো একটা থাপ্পড় খেলাম, চোখে অন্ধকার দেখার মতো থাপ্পড়। মাথা ঝিমঝিম করে উঠল। ওরে খাই ছেড়ে বলে চিৎকার দিতে গিয়েও দিলাম না। ওস্তাদ থাপড়া দিয়ে চলে যাচ্ছিলেন, আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, আরেকটা থাপ্পড় দিয়ে যান, নয়তো গালে পড়ব। আর একটা থাপ্পড় দিয়ে যান, নয়তো খালে পড়ব। খালে পড়লে উপায় নাই, সাঁতার জানি না। পুলিশের দল থেকে একজন বলল, ওস্তাদ চলে আসেন। স্পষ্টতই ওরা ঘাবড়ে গেছে। সবচেয়ে বেশি ঘাবড়ে গেছেন ওস্তাদ। আমি বললাম, নিরীহ মানুষকে চড়থাপ্পড় দিয়ে চলে যাবেন, এটা কেমন কথা? ওস্তাদ দলের কাছে চলে যাচ্ছে, আমিও যাচ্ছি তার পেছনে পেছনে। যদিও উল্টো দিকে যাওয়াই নিয়ম, পুলিশের দল যেন কিছু হয়নি এই ভঙ্গিতে হাঁটা শুরু করেছে। আমি ওদের সঙ্গে কিছুটা দূরত্ব রেখে হাঁটছি। তারা আমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা ক্রস করলো, আমিও রাস্তা ক্রস করলাম। এই তুই চাস কি? আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, আরেকটা থাপ্পড় দিয়ে দিন, বাসায় চলে যায়। পুলিশের দল কিছু না বলে আমার আবার হাঁটা শুরু করেছে। আমিও তাদের অনুসরণ করছি। মানুষের ভয় চক্রবৃদ্ধির হারে বাড়ে, এদেরও বাড়ছে। 4 জন পুলিশ, 2 জনের হাতে রাইফেল, অথচ ওরা এখনো আতঙ্কে আত্মরা। আমার মজাই লাগছে। আমি শীষ বাজানোর চেষ্টা করলাম, হচ্ছে না। ক্ষুধার্ত অবস্থায় শীষ বাজে না। পেটে ক্ষুধা নিয়ে গান গাওয়া যায়, শীষ বাজানো যায় না। তবু চেষ্টা করে যাচ্ছি। হিন্দি গানের একটা লাইন শীষে আমি ভালোই আনতে পারি। হাই আপনা দিল তো আওয়ারা। আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে। শীষ দেবার কারণে ক্ষুধা একটু কম কম লাগছে। বড় ফুপার বাড়ি দেখা যাচ্ছে। পুলিশের দল হুট করে একটা গলিতে ঢুকে পড়ল। আমি প্রায় দৌড়ে গলির মুখে গিয়ে বললাম, ভাইজান আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ফির মিলেঙ্গে। ওরা মুখ চাওয়াচুই করছে। আমার সামান্য বাক্য দুটির মর্মার্থ নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। আজকে রাতের টহল তাদের ভালো হবে না। আজ তারা ছায়া দেখে ভয় পাবে। বিস্ময়কর ব্যাপার হলো, ফুপার বাড়ির প্রতিটি বাতি জ্বলছে। কোনো একটা সমস্যা নিশ্চয় হয়েছে। আমি সেই সমস্যায় উপস্থিত হয়ে নির্বিকার ভঙ্গিতে বলবো, ভাত খাবো। সেই বলাটাও সমস্যা। আজ বোধ হয় কপালে ভাত নেই। পুলিশের থাপ্পড় খেয়েই রাত পার করতে হবে। আমি কলিং বেলে হাত রাখলাম। প্রায় সঙ্গে সঙ্গে সদর দরজাটা খুলে গেল। বড় ফুপা তার ফর্সা ছোট খাটো মুখ বের করে ভীত চোখে আমার দিকে তাকালেন। পরক্ষণে আনন্দে প্রায় লাফিয়ে উঠলেন। আরে তুই হিমু, আয় আয় ভেতরে আয়। এই শোন, হিমু এসেছে, হিমু। সিঁড়িতে ধূপধাপ শব্দ হচ্ছে, মনে হচ্ছে সবাই একসঙ্গে নেমে আসছে। কিছুক্ষণ আগে পুলিশকে ভড়কে দিয়ে এখন নিজেই ভড়কে যাচ্ছি। গ্রিলের দরজা খুলতে খুলতে বড় ফুপা বললেন, কেমন আছিস রে হিমু? ভালো আছি। বাড়ির অন্যরাও চলে এসেছে। 18-19 বছরের একজন তরুণীকে দেখা যাচ্ছে। তরুণী এমনভাবে আমাকে দেখছে যেন আমি আসলে আগ্রার আজমহল। হেঁটে মালিবাগে চলে এসেছি। ফুপা বললেন, হেন জায়গায় নেই, তোকে খোঁজা হয়নি। কোথায় ছিলি? আমি নির্বিকার ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। নির্বিকার ভঙ্গি ঠিক ফুটল না।
আমার জন্য এই পরিবারটির প্রবল আগ্রহের আসল কারণটা না জানলে সহজ হওয়া যাচ্ছে না। সামথিং ইউজ রং, সামথিং ইউজ রং, ভেরি রং। বাদল আবার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে মনে হচ্ছে। ওর কোনো খোঁজ না পেয়ে আমাকে খোঁজা হচ্ছে। যদি আমি কোনো সন্ধান বের করে দিই এই হবে। এছাড়া আমার জন্য এত ব্যস্ততার দ্বিতীয় কোনো কারণ হতে পারে না। আমি এবারের নিষিদ্ধ জন। শুধু আমি নিষিদ্ধ নই, আমার ছায়াও নিষিদ্ধ। আমি ফুপুর দিকে তাকিয়ে বললাম, বাদল কোথায়? বাদলকে তো দেখছি না, শুয়ে পড়েছে। ফুপা ফুপু মুখ চাওয়াচুই করলেন। ফুপা বললেন, ও ঘরেই আছে, অসুখ বিসুখ না। হিমু তুই বস, তোর সঙ্গে কথা আছে। চা খাবি? চা অবশ্যই খাবো, তবে ভাতটা খেয়ে তারপর খাবো। ফুপু রাতে রান্না কি করেছে? লেফট ওভার, নিশ্চয় ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। ফুপু গম্ভীর গলায় বললেন, আর রান্না বান্না? দুদিন ধরে ঘরে হাঁড়ি চড়ছে না, ব্যাপারটা কি? ফুপা গলা পরিষ্কার করেছেন, যেন অস্বস্তির কোনো কথা বলতে চাচ্ছেন। ব্যাটারি চার্জ করে নিতে হচ্ছে। বুঝলি হিমু, আমাদের ওপর দিয়ে বিরাট বিপদ যাচ্ছে। হয়েছে কি? বাদল তার বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল। ওই বিয়ে খেতে গিয়েই কাল হয়েছে গলার কাটা ফুটেছে। খাসির রেজালা খেয়ে গলায় কাটা ফুটবে কি? গলার হাড় ফুটতে পারে, কাটাই ফুটেছে। বেশি কায়দা করতে গিয়ে ওরা বাঙালি বিয়ের আয়োজন করেছে, মাছ ভাত ডাল দই ফাজিল আর কি, বেশি বেশি বাঙালি। বাদলের গলার সেই কাটা এখন আর বেরোচ্ছে না। না ডাক্তার না ডাক্তার দেখাননি? ডাক্তার দেখাবো না বলিস কি? হেন ডাক্তার নেই যাকে দেখানো হয়নি। আর সকালেও একজনই ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ করিয়ে চিমটা ঢুকিয়ে নানা কসরত করেছে। কাটা অনেক নিচে, চিমটা দিয়ে ধরতে পারছে না। দুদিন ধরে বাদল খাচ্ছে না, ঘুমোচ্ছে না। কি যে বিপদে পড়েছি। বিপদ তো বটেই। কাটা তোলার একটা দোয়া আছে নিয়ামুল কোরআনে। ওই দোয়াও তোর ফুপু 1,24,000 বার পড়েছে, কিছুই বাদ নেই। বিড়ালের পায়ে ধরানো হয়েছে। তরুণী মেয়েটি খিলখিল করে হেসে উঠল। পরক্ষণে শাড়ির আঁচল মুখে চেপে হাসি থামানোর চেষ্টা করলো। আমি তার দিকে তাকিয়ে বললাম, হাসবে না। গ্রাম বাংলার মানুষ গত 500 বছর ধরে কাটা ফুটলেই বিড়ালের পায়ে ধরছে, কাজেই এর একটা গুরুত্ব আছেই। কাটা হচ্ছে বিড়ালের খাদ্য। আমরা সেই খাদ্য খেয়ে বিড়ালের প্রতি একটা অবিচার করছি। সেই জন্য বিড়ালের পায়ে ধরে ক্ষমা প্রার্থনা। ফুপা থমথমে গলায় বললেন, বিড়ালের পায়েও ধরানো হয়েছে, সেও এক কেলেঙ্কারি। বিড়াল খামচি দিয়ে রক্ত টক্ত বের করে বিশ্রী কাণ্ড করেছে। এটিএস দিতে হয়েছে। এখন তুই একটা ব্যবস্থা করে দে। আমি? বাদলের ধারণা একমাত্র তুইই পারবি, আর কেউ পারবে না। তোর ফুপা ওকে কলকাতায় নিয়ে যেতে চাচ্ছে। ও তোর সঙ্গে দেখা না করে যাবে না। হেন জায়গায় নেই যে তোর খোঁজ করা হয়নি। তোকে হঠাৎ আসতে দেখে বুকে পানি এসেছে।
2টা দিন গেছে, ছেলে একটা কিছু মুখে দেয়নি। আরও কয়েকদিন এরকম গেলে তো মরে যাবে। ফুপুর কথা শেষ হবার আগেই বাদল ঘরে ঢুকলো। চুল উস্কো খুস্কো, চোখ বসে গেছে, ঠিক মতো দাঁড়াতেও পারছে না, দরজা ধরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, খবর কি রে? বাদল ফ্যাকাশে ভঙ্গিতে হাসলো। সাহিত্যের ভাষায় এই হাসির নাম করুণ হাস্য। আমি বললাম, কিরে শেষ পর্যন্ত মাছের হাতে পরাজিত? বাদল তার মুখ আরও করুণ করে ফেলল। আমি বললাম, বসে থাক, ব্যবস্থা করছি। গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নি, তারপর তোর প্রবলেম। ছখল করছি। বাদলের মুখ মুহূর্তের মধ্যে উজ্জ্বল হয়ে গেল। তরুণী মেয়েটি ঠোঁটের কোণায় ব্যঙ্গের হাসি অভ্যাস। তবে সে কিছু বলল না। এবারের পরিস্থিতি এখনো সম্পূর্ণ আমার অনুকূলে। এরকম অনুকূল আবহাওয়ার সুযোগ গ্রহণ না করা নিতান্তই অন্যায় হবে। আমি ফুপুর দিকে তাকিয়ে বললাম, গোসল করব। ফুপু, আপনার বাথরুমে হট ওয়াটারের ব্যবস্থা আছে না? গিজার নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি গরম করে দিচ্ছি। গোসল করে ফেল। গোসল করে ভাত খাবি তো? তাহলে তো ভাতটা যা আছে গরম করতে দিই। ঘরে কি পোলাওয়ের চাল আছে? আছে। তাহলে চট করে পোলাওয়ের কিছু চাল চড়িয়ে দিন। আলু ভাজা করুন। কুচি কুচি করে আলু কেটে ডুবা তেলে কড়া করে ভাজা। গরম ভাত আলু ভাজার সঙ্গে 1 চামচ ঘাওগা ঘি খেতে এক্সেলেন্ট হবে। ঘাওয়া ঘি আছে তো? ঘি নেই, মাখন আছে। অল্প আছে, মাখন ফুটাতে থাকেন। গাছ যেটা বের হবে ফেলে দেবেন। একেবারে 1 নম্বর পাতে খাওয়া ঘি তৈরি হবে। কয়েকটা শুকনা মরিচ ভাজবেন, ঘিয়ের মাঝেই ভাজবেন। বাদলের কাটাটার কিছু করা যায় কি না দেখব। সে 2 দিন যখন অপেক্ষা করেছে, আরো ঘন্টাখানিক অপেক্ষা করতে পারবি না বাদল? বাদল হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মনে হচ্ছে কথা বলার মতো অবস্থাও তার না। আমি আরেকবার শীষ দিয়ে বাজালাম, হাই আপনা দিল। তরুণী মেয়েটি আমার দিকে তাকাচ্ছে। তার চোখের দৃষ্টিটা কেমন, ভালো না। সেই দৃষ্টিতে কৌতূহল আছে, শুধু কৌতূহল না, অশুদ্ধ কৌতূহল। মেয়েটি একটা দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছে। সেই দৃশ্য হচ্ছে অতি চালাক একজন মানুষের গলায় দড়ি পড়ার মজাদার দৃশ্য। পুলিশদের মতো এই মেয়েটাকেও ভরকে দিতে পারলে ভালো লাগতো, পারছি না। মেয়েরা পুলিশের মতো এত সহজে ভরকায় না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার নাম কি? ইরা। শোনো ইরা, তোমার যদি কোনো কাটার ব্যাপার থাকে, গলায় কাটা বা হৃদয়ে কাটা, তাহলে আমাকে বলো, তোমার কাটার একটা ব্যবস্থা করে দিয়ে যাব। ইরা কঠিন ভঙ্গিতে বলল, আমার জন্য আপনাকে ভাবতে হবে না। আপনি গোসল করতে যান, আপনাকে গরম পানি দেওয়া হয়েছে। এত তাড়াতাড়ি তো পানি গরম হওয়ার কথা না। খাওয়ার জন্য পানি পাঠানো হয়েছে, এই পানি দেয়া হয়েছে। মেনি থ্যাঙ্কস। আমি খেতে বসেছি। চেয়ারে বসেই বাদলকে ডাকলাম, বাদল খেতে আয়। বাদলের জন্য একটা প্লেট দেখিয়ে ফুপা বললেন, ও তো ঢোকই গিলতে পারছে না, ভাত খাবে কি? তুই তো ওর ব্যাপারটা বুঝতেই পারছিস না। আমি ফুপাকে সম্পূর্ণ আগ্রহ করে ডাকলাম, বাদল আয়। বাদল উঠে এলো।
আমার আদেশ আগ্রহ করা সবার পক্ষেই সম্ভব। আমার আদেশ অআগ্রহ করা সবার পক্ষেই সম্ভব, বাদলের পক্ষে না। আমি অন্য সবাইকে সরে যেতে বললাম। খাওয়ার সময় একগাদা লোক তাকিয়ে থাকলে খেয়ে আরাম পায় না, নিজেকে জামাই জামাই মনে হয়। বাদল শোন, তোর পেটে খিদে, তুই খেয়ে যাবি। গলায় ব্যথা করবে, করুক, কিছু যায় আসে না। আপাতত কিছু সময়ের জন্য গলাটাকে পাত্তা দিবি না। কাটা থাকুক কাটার মতো, তুই থাকবি তোর মতো, বুঝতে পারছিস? আরাম করে তুই আমার সঙ্গে ভাত খাবি। ভাত খাওয়ার পর আমরা মিষ্টি পান খাবো। তারপর তোর কাটা নামানোর ব্যবস্থা করব। হিমু ভাই, আগে করলে হয় না? হয়, আগে করলেও হয়। তাতে কাটাটাকে গুরুত্ব দেওয়া হবে। আমরা ফুলকে গুরুত্ব দেব, কাটাকে না। ঠিক না? ঠিক। আয়, খাওয়া শুরু করা যাক। বাদল ভাত মাখছে। আমি বললাম, শুকনা মরিচ ভালো করে ডলে নে। ঝালের চোটে নাক দিয়ে মুখ দিয়ে পানি বেরোবে, তবেই না খেয়ে আরাম। শুরু করা যাক। রেডি সেট গো। বাদল খাওয়া শুরু করলো। কয়েক নলা খেয়েই হতভম্ব গলায় বলল, হিমুবাই, কাটা চলে গেছে বলে মনে হচ্ছে। চলে গেছে, এতে আকাশ থেকে পড়ার কি আছে? খাওয়া শেষ কর, ওদের খবরটা দিয়ে আসি। এটা এমন কোনো বড় খবর না যে মাইক বাজিয়ে শহরে ঘোষণা দিতে হবে। আরাম করে খাতো, আলু ভাজিটা অসাধারণ হয়েছে না? অমৃত ভাজির মতো লাগছে। ঘি দিয়ে চপচপ করে খা, ভালো লাগবে। আজ তুমি না এলে মরেই যেতাম। আমি সবাইকে বলেছি, হিমু ভাই কেবল পারে এই কাটা দূর করতে। কেউ আমার কথা বিশ্বাস করে না। মানুষের বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না, তোর নিজের বিশ্বাসটাই প্রধান। এরা তো আমাকে নিয়ে হাসাহাসি করছিল, তাই নাকি? হ্যাঁ, আমি যখন বললাম হিমুবাই হচ্ছে মহাপুরুষ, তখন হাসতে হাসতে সে প্রায় বিস্ম খায়। আজ তার একটা শিক্ষা হবে। বাদলের চোখে পানি এসে গেছে। ঝালের কারণে চোখের পানি না আনন্দের পানি সেটা বোঝা যাচ্ছে না। এক এক ধরনের চোখের পানি এক এক রকম হওয়া উচিত ছিল। দুঃখের চোখের পানি হবে একরকম, আনন্দের পানি অন্য রকম, আবার ঝালের অশ্রু আরেক রকম। প্রকৃতি সূক্ষ্ম সূক্ষ্ম আবেগের ব্যবস্থা রেখেছে, কিন্তু সব আবেগের প্রকাশ চোখের পানি দিয়ে সেরে ফেলেছে। ব্যাপারটা কি ঠিক হলো? দুঃখের চোখের পানি হবে নীল। দুঃখ যত বেশি হবে, নীল রং হবে তত গাঢ়। রাগ এবং ক্রোধের অশ্রু হবে লাল। দুঃখ এবং রাগের মিলিত কারণে যে চোখের পানি, তার রং হবে খয়েরি। নীল এবং লাল মিশে খয়েরি রঙই তো হয়। কাটা মুক্তির যে আনন্দ এ বাড়িতে শুরু হলো, তার কাছে বিয়ে বাড়ির আনন্দ কিছু না। ফুপু ছেলেকে জড়িয়ে ধরে মরা কান্না শুরু করলেন। বাদল যতই বলে কি যন্ত্রণা, মা আমাকে ছাড়ো তো। তিনি ততই শক্ত করে ছেলেকে জড়িয়ে ধরেন। ফুপা আনন্দের চোটে তার হুইস্কর বোতল খুলেছেন। ফুপা আনন্দের চোটে তার হুইস্কির বোতল খুলেছেন। আজ বৃহস্পতিবার, এমনিতেই তার মদপান দিবস। ছেলে সমস্যার জন্য খেতে পারছিলেন না, এখন ডবল চড়াবেন। ফুপা যে দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছেন, সংস্কৃত কবিরা সেই দৃষ্টিকে বলেন প্রেমনয়ন। শুধু ইরার চোখ কঠিন,
পাথরের চোখেও সামান্য তরল ভাব থাকে, তার চোখে তাও নেই। রাতে ফুপার বাড়িতে থেকে গেলাম। আজ আমার থাকার জায়গা হলো গেস্ট রুমে। এই বাড়ির গেস্ট রুম তালাবদ্ধ থাকে। বিশেষ বিশেষ শ্রেণীর গেস্ট এলেই শুধু তালা খোলা হয়। আজ আমি বিশেষ শ্রেণীর একজন গেস্ট। ঘুমোতে যাবার আগে আগে আমার জন্য কফি চলে এলো। এটিও বিশেষ ব্যবস্থার একটা অঙ্গ। কফি নিয়ে এলো ইরা। ইরা সম্পর্কে এ পর্যন্ত তথ্য যা সংগ্রহ করেছি তা হচ্ছে, মেয়েটা শামসুন্নাহার হলে থেকে পড়ে। তার অনার্স ফাইনাল পরীক্ষা। হলে পড়াশোনার সমস্যা হচ্ছে, তাই এ বাড়িতে চলে এসেছে। ফুপার খালাতো ভাইয়ের বড় মেয়ে। দারুণ নাকি ব্রিলিয়ান্ট, না পড়লেও নাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। তারপরেও পড়ছে, কারণ রেকর্ড মার্ক পেতে চায়। ইরা কফির কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, আপনার ধারণা আজ আপনি আপনার বিশেষ এক অলৌকিক ক্ষমতা দেখালেন। আমি কফির কাপে চুমুক দিতে দিতে বললাম, তোমার সেরকম ধারণা না। অবশ্যই না। বাদলের আপনার উপর আগাধ বিশ্বাস। আপনাকে দেখে সে রিল্যাক্সড বোধ করছে। সহজ হয়েছে। ভয়ে আতঙ্কে তার গলার মাংসপেশি শক্ত হয়ে গিয়েছিল, সেই ভাবও দূর হয়েছে। তারপর আপনি তাকে ভাত খাওয়ালেন। সহজেই কাটা বের হয়ে এলো। আমি কি ভুল বলছি? না, ভুল হবে কেন? নিতান্তই লৌকিক একটা ব্যাপার করে আপনি তাতে একটা অলৌকিক ফ্লেভার দিয়ে ফেলেছেন। এটা কি ঠিক হচ্ছে? আমি কোনো ফ্লেভার দেইনি ইরা, এটা তুমি কল্পনা করছো। আপনি না দিলেও অন্যরা দিচ্ছে, বাদল দিচ্ছে, আপনার ফুপা ফুপু দিচ্ছেন। তাতে ক্ষতি তো হচ্ছে না। তোমার মতো যারা বুদ্ধিমান তারা ঠিকই আসল ব্যাপারটা ধরতে পারছে। ইরা কঠিন গলায় বলল, আমাদের সমাজে কিছু কিছু প্রতারক আছে, যারা হাত দেখে গ্রহ নক্ষত্র বিচার করে, পাথর দেয়, মন্ত্রতন্ত্র পড়ে। আপনি কি তাদের চেয়ে আলাদা? আপনি আলাদা না, আপনি তাদের মতোই একজন। হতে পারে, কিন্তু তুমি আমার উপর এত রেগে আছো কেন? আপনি যে শুরু থেকেই আমাকে তুমি তুমি করে বলছেন, সেটাও আমার খারাপ লাগছে। আমি তো স্কুলে পড়া বাচ্চা মেয়ে না। আপনি আমাকে চেনেনও না। প্রথম দেখাতেই আপনি আমাকে তুমি বলবেন কেন? ভুল হয়েছে। একবার যখন বলে ফেলেছি সেটাই বহাল রাখি। মানুষ আপনি থেকে তুমিতে যায়, তুমি থেকে আপনিতে যায় না। নিয়ম ভাঙা কি ঠিক হবে? আমার বেলায় নিয়মটা ভাঙলেই আমি খুশি হব। এখন থেকে আপনি করে বলবো। ধন্যবাদ। আরেকটা কাজ কি দয়া করে করবেন? অবশ্যই করব, বলুন। বাদলকে ডেকে একটু কি বুঝিয়ে বলবেন তার গলার কাটাটা কিভাবে গেল? ওর মন থেকে আদিভৌতিক ব্যাপারগুলো দূর করা দরকার। আপনি বুঝিয়ে বলে দিন, আমার বলায় সে কনফিউজড হবে না। আমি ওকে সঙ্গে নিয়ে আসি। জি আচ্ছা, নিয়ে আসুন। ইরা বাদলকে নিয়ে ঢুকলো। আমি বললাম, বাদল, তুই স্থির হয়ে আমার সামনে চেয়ারটার বস। মিস ইরা, আপনিও বসুন। তবে আপনাকে স্থির হয়ে না বসলেও চলবে। আপনি ইচ্ছা করলে নড়াচড়া করতে পারেন। ইরা তাকাচ্ছে তীব্র চোখে। আমি তার সেই চোখ সম্পূর্ণ অগ্রাহ্য করে বাদলের দিকে তাকিয়ে বললাম, বাদল শোন, তুই যদি ভেবে থাকিস আমি আমার মহা ক্ষমতার বলে তোর গলার কাটা গলিয়ে ফেলেছি, তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। কিভাবে সেই ঘটনা ঘটলো তা ইরা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেবে। ব্যাখ্যা শুনে তারপর ঘুমোতে যাবি, তার আগে না। মনে থাকবে?
থাকবে। যা ভাগ। বাদল হাসি মুখে উঠে দাঁড়িয়েছে। ইরা এখনো তীব্র চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে খুব অপমানিত বোধ করছে। মেয়েটা সুন্দর, এরকম সুন্দর একটা মেয়ে ফিজিক্স পড়ছে কেন? ফিজিক্স পড়বে শুকনা রস কশিন মেয়েগুলি। ইরার পড়া উচিত ইংরেজি কিংবা বাংলা সাহিত্য। আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ফোম বিছানো গদি, আরামের বিছানা। এত আরামের বিছানায় কি ঘুম আসবে? হিমু, জেগে আছিস? ফুপার ঝরানো গলা। ইতিমধ্যেই তিনি উঁচু তারে নিজেকে বেঁধে ফেলেছেন বলে মনে হচ্ছে। ফুপাকে ঘরে ঢোকানো এখন বিপজ্জনক হবে। তিনি উঁচু থেকে উঁচুতে চড়তে থাকবেন, তারপর সেখান থেকে ধপাস করে নিচে নামবেন, বমি করে ঘর ভাসাবেন। হিমু, হিমু। জি। তোর সঙ্গে কিছু গল্প গুজব করা যাক। ম্যান টু ম্যান টক। তুই আজ ভালোই ভেলকি দেখালি। দরজা খোল হিমু, হিমু। মাতাল দরজা খোলাতে চাইলে খুলিয়ে ছাড়বে, ঘ্যান 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 করতেই থাকবে। কাজেই দরজা খুললাম। বড় ফুপা গ্লাস এবং বোতল হাতে ঢুকে পড়লেন। তোর ফুপু ঘুমিয়ে পড়েছে, খুব টেনশনে গেছে তো, এখন আরামে ঘুমোচ্ছে। আমি ভাবলাম কণ্ঠ মুক্তিটা সেলিব্রেট করা যাক। কণ্ঠ মুক্তি শব্দটা কেমন লাগছে? ভালো লাগছে। কণ্ঠ মুক্তির ইংরেজি কি হবে? ফ্রিডম ফ্রম থ্রন। ফুপা, আপনি দ্রুত চালাচ্ছেন। আমার মনে হয় এখন উচিত শুয়ে ঘুমিয়ে পড়া। তোর সঙ্গে গল্প করতে এসেছি। গল্প করতে ভালো লাগছে। আমার ধারণা তোর উপর ইন্ডাস্ট্রি করা হয়েছে। তোকে যে আমি বা তোর ফুপু দেখতে পারি না, এটা অন্যায়, ঘোরতর অন্যায়। তোর অপরাধ কি? আমি পয়েন্ট বাই পয়েন্ট ভেবেছি। তোর নেগেটিভ দিকগুলি কি? এক, তোর চাকরি বাকরি নেই। এটা কোনো ব্যাপার না। পৃথিবীর লক্ষ লক্ষ লোক আছে যাদের চাকরি নেই। দুই, তুই পথে পথে ঘুরিস। এটা কোনো অপরাধ হতে পারে না। এটা অপরাধ হলে পৃথিবীর সব পর্যটকরাই অপরাধী। আর খাবেন না ফুপা, কথার মাঝখানে কথা বলিস না হিমু। আমি কি যেন বলছিলাম? পর্যটকদের সম্পর্কে কি যেন বলছিলেন? কোন পর্যটক? হিউয়েন সাং এর কথা খামাখা বলবো কেন? আর না খেলে হয় না ফুপা? হয়। হবে না কেন? তবে আনন্দ পরিপূর্ণ হয় না। হিউয়েন সাং এর কথা কি বলছিলাম? আমার ঠিক মনে পড়ছে না। শোন হিমু, তুই লোক খারাপ না, এবং তোর ক্ষমতা আছে। বাদল যে তোর নাম বলতে অজ্ঞান হয়ে যায়, বাদলের কোনো দোষ নেই। আই লাইক ইউ হিমু। আই লাইক ইউ হিমু। থ্যাংক ইউ ফুপা। তোর একটাই অপরাধ, তুই শুধু হাঁটিস। এই অপরাধ ক্ষমা করা যায়। হিউয়েন সাং তো হেঁটেছে। এই দেখ, আবার হিউয়েন সাং এর কথা চলে এসেছে। বারবার এই নাক চ্যাপটা চাইনিজটার কথা কেন বলছি কিছুই বুঝতে পারছি না। ফুপা চোখ মুখ উল্টে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর হরহর শব্দ হতে লাগলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আমার কিছু করার নেই। ফুপা বিছানাতে বসেছিলেন। বিছানা এবং আমার শরীরের এক অংশ তিনি ভাসিয়ে ফেলেছেন। বিড়বিড় করে বলছেন, আই এম আ ডেড ম্যান, আই এম আ ডেড ম্যান। বদরুল সাহেব আমাকে দেখে চেঁচিয়ে উঠলেন।